বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার এটিএম মুস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, সার্জারি বিভাগ, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে নিউরোসার্জারির একটা ইম্পর্টেন্ট টপিকস, যেটা আমরা বলি ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লিশন, এই বিষয়টা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেব। আশা করি তোমাদের এই ক্লাসটা তোমাদের আগামী পরীক্ষাতে অনেকটা উপকারে আসবে। তাহলে আমরা তোমাদেরকে নিউরোসার্জারি কিছুদিন থেকে শুরু করেছি, তোমরা নিউরোসার্জারি বেশ কিছু ধারণা তোমাদের হয়েছে। এখন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়ে আমাদের টপিক্সে ঢোকার আগে আমরা একটু অ্যানাটমি সম্পর্কে তোমাদেরকে কিছু বলবো। তোমরা জানো যে আমাদের যে ব্রেন বা আমাদের যদি হেডটা সম্পর্কে আমরা একটু অ্যানাটমি জানতে চাই, তোমরা জানো যে আমাদের হেডের যদি অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বাইরে তোমরা জানো স্কাল্প, যেটার 5টা লেয়ার থাকে, তারপরে তোমার স্কালবোনের আউটার ট্যাবেল থাকে এবং ইনার ট্যাবেল থাকে। তার ভিতরে তোমরা জানো কিছু লেয়ার থাকে যেটাকে আমরা মেনিনজেস বলি, সেটা হলো ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার। তারপরে এর মধ্যে কিছু তোমরা জানো ডুরাল ভেনাস সাইনাসেস, মানে কিছু ভ্যাসেস থাকে, কিছু নার্ভস থাকে। তারপরে আমাদের ভিতরে থাকে সিএসএফ। এরপরে আমরা যেটা পাই সেটাই হচ্ছে আমাদের ব্রেন টিস্যু, যেটা অনেকভাবে ভাগ করা থাকে। তোমরা জানো মেইনলি হলো সেরিবেলাম আর হচ্ছে সেরিব্রাম। এর সাথে মিড ব্রেন, ফোর ব্রেন, হাইন্ড ব্রেন, এভাবে অনেকভাবে ভাগ করা থাকে। তার মধ্যে যেটা এলিভেশন থাকে সেটাকে আমরা সালকাস বলি, এবং যেটা ডিপ্রেশন থাকে সেটাকে আমরা জাইরাস বলি। এছাড়া আরও অসংখ্য স্ট্রাকচার এর মধ্যে করে। অ্যানাটমিতে আমাদের একটু নলেজটা থাকলেই হবে। তা আমরা আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হলো ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লিশন, যেমন যেটাকে আমরা বলি ICSOL। এসওএল মানেই হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল স্পেস, বা মানে স্পেস অকুপাইং লিশন। তোমরা এইরকম লিশন অনেক জায়গায় পড়বা। এটা লাংসে হতে পারে, লিভারে হতে পারে, বা আরও যে কোনো জায়গায় যেখানে স্পেস অকুপাই করে সেটাকে আমরা বলা হয় যে স্পেস অকুপাইং লিশন। তার মধ্যে হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লিশন। তাহলে আমাদের প্রথম জানতে হবে যে ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লিশন বলতে আমরা কী বুঝি। তো ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লিশন বললে আমরা বুঝি যে আমাদের ব্রেনের যে, তোমরা জানো যে এটা একটা সলিড অর্গান, ব্রেন টিস্যুটা, এর মধ্যে কোনো কিছু ডেভেলপ করা, যে ছিল না সে এখানে একটা স্পেস দখল করেছে। এবং তাহলে কি হচ্ছে যে ইট ইজ এ লিশন হুইচ প্রডিউসেস ইন ব্রেন অ্যান্ড প্রডিউস স্পেশাল ইফেক্ট অ্যান্ড produces some clinical symptoms and sign, and which মানে hampers the normal physiology of a human being। সেটাই হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লিশনের একটা প্যাথোফিজিওলজি। তাহলে আমরা তোমাদেরকে এই ডেফিনেশনটা করলাম। তোমরা জানো যে ব্রেনে অসংখ্য প্যাথোলজি বা লিশন বা অনেক কিছু হয়। তাহলে এটাকে আমরা আরও একটু ক্লাসিফাই করার জন্য আমরা একটা ক্লাসিফিকেশন আমরা চাবো, যে ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লিশনের একটা ক্লাসিফিকেশন, বা আমরা যদি ইটিওলজি সম্পর্কে জানতে চাই, তাহলে আমাদের ইটিওলজিকে ভাগ করতে গেলে আমরা সাধারণত যে কোনো যদি ইটিওলজি বলা হয় বা ক্লাসিফিকেশন চাওয়া হয়, তাহলে আমরা এভাবে ভাগ করব। প্রথম যেটাকে আমরা দুটো ভাগে ভাগ করব সেটা হলো হচ্ছে একটা, এটাকে মেবি কনজেনিটাল নাকি অ্যাকোয়ার্ড। তাহলে আমাদের বুঝতে হবে যে কনজেনিটাল কিছু সমস্যা হতে পারে, আবার কিছু অ্যাকোয়ার্ডও হতে পারে। তাহলে আমাদের স্পেস অকুপাইং লিশন কিন্তু মেবি কনজেনিটাল, মেবি অ্যাকোয়ার্ড। আচ্ছা, তাহলে কনজেনিটাল যেটা আমরা বলবো সেটার মধ্যে কিছু তোমার
আমরা যেটা বলবো যে যেটা সিন্স আফটার বার্থ, জন্মর শুরু থেকেই আছে, সেটাকে আমরা বলি কনজেনিটাল। তাহলে এই কনজেনিটালের মধ্যে কিছু ডিজিজ আছে, তোমরা জানো যে যেমন একটা হাইড্রোকেফালাস, আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছি যে হাইড্রোকেফালাস। তাহলে হাইড্রোকেফালাস একটা কনজেনিটাল অ্যানোমেলি, সেই কনজেনিটাল অ্যানোমেলি থেকেও আমরা কিন্তু কিছু জিনিস পেতে পারি। তারপরে আরেকটা হচ্ছে যে তোমরা জানো কিছু টিউমার আছে, সেটাকে আমরা বলি ডার্ময়েড। ডার্ময়েড হচ্ছে একটা তোমার এপিথেলিয়াল অরিজিন একটা টিউমার, যেটা আমাদের অনেক সময় যে ডেভেলপমেন্টাল সময়ে দেখা গেল যে এটা তোমার ব্রেনের মধ্যে ঢুকে যেতে পারে। তাহলে আমরা সেই ডার্ময়েডটাকে বলবো ইন্ট্রাক্রেনিয়াল ডার্ময়েড। তাহলে ইন্ট্রাক্রেনিয়াল ডার্ময়েড হলেও কিন্তু আমাদের একটা স্পেস অকুপাইং লিশন হতে পারে। এছাড়া এপিডার্ময়েড হতে পারে। তাছাড়া আমরা জানি টেরাটোমা একটা আছে, টেরাটোমা এটা একটা ডেভেলপমেন্টাল ম্যালফরমেশন, সেই টেরাটোমাও হলে আমাদের কিন্তু ব্রেনে স্পেস অকুপাইং লিশন হতে পারে। আর মেইনলি যে জিনিসগুলো হয় সেগুলো হচ্ছে অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ডের মধ্যে আমরা প্রথম পাই হচ্ছে তোমার ধরে নিয়ে হলো ট্রমা। তাহলে আমাদের ভাগ করতে হবে অ্যাকোয়ার্ডকে, হ্যাঁ, তোমার ট্রমাটিক হতে পারে, ইনফ্লামেটরি হতে পারে, তারপরে নিওপ্লাস্টিক হতে পারে, প্যারাসাইটিক হতে পারে, আর কিছু আমরা বলবো সেগুলো হচ্ছে মিসেলেনিয়াসের মধ্যে টিউমার রিলেটেড কিছু হতে পারে। তাহলে ট্রমাটিকের মধ্যে প্রথম যেটা হলো যে তোমরা জানো যে এখানে হেমাটোমা হতে পারে অথবা হেমোরেজ হতে পারে। ব্রেনের মধ্যে আমরা এর আগেও তোমাদের পড়িয়েছি যে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ কতগুলো, তাহলে হেমাটোমা হতে পারে এবং হেমোরেজ হতে পারে। তাহলে হেমাটোমাটাকে এবার কভাগে ভাগ করেছি, তোমার হচ্ছে সাবডিউরাল হেমাটোমা অথবা এক্সট্রাডিউরাল হেমাটোমা অথবা ইন্ট্রাক্রেনিয়াল হেমাটোমা, হ্যাঁ, ইন্ট্রাক্রেনিয়াল বা ইন্টারসেরিব্রাল হেমাটোমা, হ্যাঁ, ইন্টারসেরিব্রাল হেমাটোমা হতে পারে। এরপরে আসতে পারে হলো ইনফ্লামেটরি। ইনফ্লামেটরির মধ্যে প্রথম যেটা হলো যে আমাদের প্রথম কমন একটা হলো ইনফ্লামেটরি কজের মধ্যে যেটা হলো যে অ্যাবসেস। তোমরা জানো যে ব্রেনে অনেক সময় অ্যাবসেস হয়, সেটা ফলোয়িং বা সিকুয়েলি অফ মেনিনজাইটিস অথবা মেটাস্টেটিক কারণেও কিন্তু অ্যাবসেস হতে পারে। তাহলে এই অ্যাবসেসটা কিন্তু আমাদের স্পেস কিন্তু অকুপাই করতে পারে, তাহলে অ্যাবসেস হতে পারে। তাছাড়া হতে পারে কি অনেক সময় টিউবারকুলোমা। তোমরা জানো টিউবারকুলোসিস, ব্রেনে কিন্তু টিউবারকুলোসিস এমন একটা অসুখ যেটা আমরা বলি একেবারে মাথার চুলের নিচ থেকে যদি শুরু করে পায়ের পাতা পর্যন্ত যে কোনো স্ট্রাকচারে, হ্যাঁ, টিউবারকুলোসিস হয়। এমন কোনো স্ট্রাকচার নাই যে টিউবারকুলোসিস হয় না। আগে কিছু স্ট্রাকচার বলা হতো যে এইগুলোতে টিউবারকুলোসিস হয় না, হ্যাঁ, অনেক সময় বলতো যে চোখে টিবি হয় না, হার্টে টিবি হয় না, বা মানে কার্ডিয়াক মাসেলে টিবি হয় না। এই যে কথাগুলো, এগুলো কিন্তু এখন মোটামুটি কিছুটা হলেও অবসলেট হয়ে গেছে। এখন বলা হয় টিবি প্রত্যেকটা স্ট্রাকচারে হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে ব্রেনে টিবি কিন্তু কমন। তাহলে ব্রেন টিবি একটা হতে পারে বা টিউবারকুলোমা ফর্মেশন করতে একটা গ্রানুলোমা ফর্মেশন হতে পারে ব্রেনে, যেটা কি করতে পারে স্পেস করে, হ্যাঁ, অকুপাই করে ফেলতে পারে। সেছাড়া আরও কী হতে পারে সিফিলিটিক গ্রানুলোমা। সিফিলিস যদি হয়, সিফিলিস থেকে আমরা সিফিলিটিক গ্রানুলোমা পেতে পারি, অথবা ফাঙ্গাল, অনেক সময় ফাঙ্গাল ইনফেকশনের কারণেও কিন্তু ফাঙ্গাল গ্রানুলোমা হয়। তারপরে হতে পারে কি প্যারাসাইটিক কিছু লিশন হতে পারে। তোমরা জানো যে এর মধ্যে কমন আগে খুব বেশি হতো, সেটা হলো হাইড্রেটেড সিস্ট। হ্যাঁ, হাইড্রেটেড সিস্টটা অনেক সময় ব্রেনেও হাইড্রেটেড সিস্ট হতো, হয়ে একটা স্পেস নিয়ে সে কিন্তু ব্রেনের উপর একটা ইফেক্ট তৈরি করতো। তাছাড়া হতে পারে তোমার এমিবিক অ্যাবসেস। প্যারাসাইটিক তোমরা জানলা, প্যারাসাইটিকের মধ্যে তাহলে আমরা কমন বলছি হাইড্রেটেড সিস্ট। 2 নম্বর হচ্ছে আমরা বলছি যেটা হলো এমিবিক অ্যাবসেস, তারপরে হচ্ছে সিস্টিসার্কোসিস। তো এইরকম তোমরা প্যারাসাইটিক পারবা। তবে মোস্ট কমন স্পেস অকুপাইং লিশন হচ্ছে সেটা হলো ব্রেন টিউমার। এটা সম্পর্কে আমাদের কিন্তু আরও একটা ক্লাস আমরা হয়তো ভবিষ্যতে নেব, ব্রেন টিউমার। তাহলে এই ব্রেন টিউমার কিন্তু আবার 2 রকমের, একটা হলো প্রাইমারি ব্রেন টিউমার আর একটা হলো সেকেন্ডারি ব্রেন টিউমার। তাহলে আমাদের কিন্তু এটা জানতে হবে প্রাইমারি টিউমার মানে কি, যেটা ব্রেনের বিভিন্ন নিউরোনাল স্ট্রাকচার থেকে যে টিউমারটা অ্যারাইজ করবে সেটাকে আমরা বলবো প্রাইমারি ব্রেন টিউমার। আর যেটা অন্য অর্গান থেকে, বিশেষ করে ধরো যে তোমার যেমন আমরা বলতে যে আমাদের কোলন থেকে একটা টিউমার হতে পারে, হ্যাঁ, আমাদের স্টমাক থেকে টিউমার হতে পারে, প্যানক্রিয়াস থেকে টিউমার হতে পারে, লাংস থেকে টিউমার হতে পারে। এগুলো থেকে যদি কোনো টিউমার ব্রেনে আমাদের মেটাস্টেসিস হয়,
তাহলে সেটাকে আমরা মেটাস্টেটিক টিউমার বা সেটাকে আমরা সেকেন্ডারি টিউমার বলি। তাহলে এই টিউমারগুলো কিন্তু আমাদের ব্রেনে স্পেস অকুপাইং লিশন করতে পারে। তাহলে আমরা প্রাইমারি ব্রেন টিউমার মধ্যে বলি যে টিউমার অ্যারাইজিং ফ্রম নিউরোনাল স্ট্রাকচার। হ্যাঁ, আমাদের যে বডিতে নিউরন আছে সেই নিউরোনাল স্ট্রাকচার যদি ব্রেনে তোমরা জানো যে এখানে নিউরনগুলো থেকে যদি অ্যারাইজ করে তাহলে হচ্ছে আমরা সেটাকে বলে হচ্ছে নিউরোমা, মানে সেটা প্রাইমারি ব্রেন টিউমারের একটা পার্ট। তার মধ্যে কমন হচ্ছে গ্লায়োমা। গ্লায়োমাটা আবার কয়েকটা টাইপস আছে, সেটা হলো অ্যাস্ট্রোসাইটোমা, এপেন্ডাইমোমা, অলিগোডেন্ড্রো গ্লায়োমা, অলিগোডেন্ড্রোগ্লায়োমা। তারপরে আর হচ্ছে মেডুলোব্লাস্টোমা হতে পারে, এগুলো হলো মোর কমন। আর হলো জার্মিনোমা। তাহলে এই টিউমারগুলোর মধ্যে আমরা কিন্তু তোমার হচ্ছে আমরা যেটা বললাম গ্লায়োমা থেকে এইসব টিউমার হতে পারে। কিছু টিউমার আছে তোমার অ্যারাইজিং ফ্রম অ্যাপেন্ডেজেস, কিছু আরও যে ব্রেনের যে স্ট্রাকচারগুলো আছে সেখান থেকে হতে পারে। সেগুলোর মধ্যে হলো মেনিনজিওমা, সোয়ানোমা, তারপরে অনেক সময় কন্ড্রোমা হতে পারে, কার্টিলেজ থেকে যদি হতে পারে কন্ড্রোমা। তারপরে পিটুইটারি টিউমার কিছু আছে, যেটা পিটুইটারি গ্ল্যান্ড, তোমরা জানো যে এখানে পিটুইটারি গ্ল্যান্ড থেকে পিটুইটারি অ্যাডেনোমা হতে পারে। তাছাড়া হচ্ছে ক্রেনিওফ্যারেঞ্জিওমা, সেটাও কিন্তু একটা ব্রেনের প্রাইমারি টিউমার। এছাড়া তোমরা ব্রেনে আরও জানো তোমার ভেসেল আছে, যেমন ভাস্কুলার স্ট্রাকচার থাকে, সেই ভাস্কুলার স্ট্রাকচার থেকেও কিছু টিউমার হতে পারে। সেই ভাস্কুলার স্ট্রাকচার থেকে সাধারণত কী হয়, আমরা জানি যে ব্রেনে অনেক ভেসেল আছে যেগুলো ডাইলেটেড হয়ে অ্যানিউরিজম করতে পারে। অ্যানিউরিজম মানে আমরা বলি ফিউজিফর্ম বা যে কোনো সেকুলার ডাইলেটেশন অফ ব্লাড ভেসেলস, সেই অ্যানিউরিজম থেকেও কিন্তু ব্রেনের একটা স্পেস সে অকুপাই করতে পারে। তাছাড়া কী করতে পারে তোমার হচ্ছে আমরা যদি আর্টেরিওভেনাস ম্যালফরমেশন থাকে, তোমরা জানো এখানে সার্কেল অফ উইলিস আছে একটা, সেখানে কিন্তু অনেক সময় আর্টেরিওভেনাস ম্যালফরমেশন হতে পারে জন্মগত, বা আমরা বলি যেটা মেবি কনজেনিটাল, মেবি অ্যাকোয়ার্ড, সেটার কারণেও কিন্তু আমাদের এই প্রবলেমটা, মানে এখানে একটা ম্যালফরমেশনের কারণে আমাদের এই ব্রেনের স্পেস অকুপাইং লিশন হতে পারে। এছাড়া আমরা আরও কিছু পেতে পারি, তোমার সেই করয়েড প্লেক্সাসে যদি কোনো কারণে তোমার সমস্যা তৈরি হয়, করয়েড প্লেক্সাস থেকেও আমরা কিছু টিউমার পেতে পারি। আর সেকেন্ডারি টিউমার তোমাদেরকে বলেছি যে ব্রেন টিউমারের যেটা সেকেন্ডারি সেটাও কিন্তু খুবই কমন। তোমরা জানো যে সাধারণত অ্যাডভান্সড যে ম্যালিগনেন্সিগুলো আছে বডির অন্য অন্য স্ট্রাকচারগুলোতে বেশি হয়, সেই সব স্ট্রাকচার থেকে আমাদের টিউমারগুলো কিন্তু ব্রেনের যে কোনো পার্টে যেয়ে সে মানে তোমার প্রেশার ইফেক্ট করতে পারে এবং স্পেস অকুপাইং লিশন তৈরি করতে পারে। এখন আমরা একটু তোমাদের এই ব্রেন যে যদি স্পেস অকুপাইং লিশন হয় তাহলে পেশেন্টের কী কী ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হয় সেগুলো সম্পর্কে একটা ধারণা দেব। তার মধ্যে কমন সিমটমস তোমরা জানো, যেটা হলো রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেশার সম্পর্কে আমরা পড়িয়েছি তোমাদের। তাহলে রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেশারে যে কমপ্লেইনগুলো থাকে পেশেন্টের, সেই কমপ্লেইনগুলো পেশেন্ট বেশি আমাদের এখানে করে। তাহলে প্রথমে যেটা হলো সিমটমসের মধ্যে পেশেন্ট যেগুলো আমাদেরকে নিয়ে আমাদের চেম্বারে বা আমাদের ক্লিনিকে বা হাসপাতালে আসে, তার মধ্যে হচ্ছে প্রথম যেটা সিমটমস সেটা হলো হেডেক, মাথা ব্যথা। তারপরে দ্বিতীয় সিমটমসে যদি বলি সেখানে নশিয়া এবং ভমিটিং। 3 নাম্বারটা হচ্ছে তার অনেক সময় ড্রাউজিনেস। তারপরে আমরা যদি 4th পয়েন্টসে আমরা আসি তাহলে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট। তারপরে আরও কমন কিছু সিমটমস বলে পেশেন্ট বলে অ্যামনেশিয়া, তার মেমোরি লস হয়ে যাচ্ছে। তারপরে এছাড়া কিছু পাওয়া যায় যে পেশেন্টের কিছু উইকনেস নিয়ে আসে, সাধারণত অনেকটা দেখা যায় যে তার আপার লিম্বস উইকনেস অথবা তার লোয়ার লিম্বস উইকনেস অথবা কোনো একটা পার্ট, হয়তো রাইট হাফ অফ দ্য বডি অথবা লেফট হাফ অফ দ্য বডির উইকনেস নিয়ে আসে পেশেন্টের। এছাড়া আমরা কি পাই, সাধারণত সিজার নিয়ে আসে পেশেন্ট। অনেক সময় পেশেন্ট দেখা যায় যে তার খিঁচুনি হচ্ছে, সেটাকে আমরা সিজার বলি বা কনভালশন হতে পারে। তারপরে তোমাদের অলরেডি বলেই ফেলেছি যে ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট বলতে কোনো একটা পার্ট, কোনো একটা ব্রেনের যে জায়গায় ঘটনাটা ঘটেছে, তোমরা জানো ব্রেনকে অসংখ্য ইউনিটে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা ইউনিট এক একটা আমাদের পেরিফেরাল ইউনিটকে কন্ট্রোল করে। তাহলে কোনো সেন্ট্রাল ইউনিটের কোনো একটা জায়গায় যদি লিশন তৈরি হয় তাহলে সে পেরিফেরির সেই জায়গাতে তার ইফেক্টটা পাওয়া যায়। আমরা তো ব্রেনটাকে ভিতরে পালপেট করতে পারি না, তবে আমরা পেরিফেরিটাকে পালপেট করতে পারি, দেখতে পারি, বুঝতে পারি।
বা আমরা মুভমেন্ট করে দেখতে পারি। তাহলে যদি কোনো সেন্টার সম্পর্কে আমাদের ধারণা থাকে যে এই সেন্টারের কন্ট্রোল হচ্ছে এই জায়গার অংশ, তাহলে সেটা আমরা কিন্তু বুঝতে পারি। তাহলে এই রকম ঘটনা হয়, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট পাওয়া যায়। তারপরে তোমার হচ্ছে কিছু এন্ডোক্রাইন ডিসফাংশন থাকতে পারে। এন্ডোক্রাইন ডিসফাংশন, সেই এন্ডোক্রাইন ডিসফাংশনের মধ্যে তোমরা জানো যে ব্রেন থেকে অনেক ধরনের এন্ডোক্রাইন সাবস্টেন্স রিলিজ হয়। তার মধ্যে পিটুইটারি গ্ল্যান্ড একটা খুব ভালো একটা সাইট। তোমরা জানো যে পিটুইটারি, অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পোস্টেরিয়র পিটুইটারি থেকে বেশ কিছু হরমোন রিলিজ হয়। তাহলে কোনো জায়গাতে যদি বিশেষ করে পিটুইটারি গ্ল্যান্ডে যদি অ্যাডেনোমা হয়, তাহলে সেই এন্ডোক্রাইন ডিসফাংশন দেখা যাবে যে এখান থেকে এক্সেসিভ হরমোন সিক্রেশন হওয়ার কারণে আমাদের বডিতে কিছু ইফেক্ট পাবো, সেটা একটা হতে পারে। আর কিছু আমরা কমন কিছু সিমটমস যেগুলো আমাদের নর্মাল ফিজিওলজিক্যাল সিমটমস, সেগুলো হয়ে থাকে। তাহলে এই হলো মোটামুটি একটা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে যেগুলো আমরা এবং আমরা যদি এই পেশেন্টের গ্লাসগো কমা স্কেল, তোমরা যে জিনিসটা দিয়ে আমরা নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করি, আমরা পিপিলের সাইজ দেখি, তারপরে তার বিশেষ করে ক্রেনিয়াল নার্ভসের অ্যাক্টিভিটিগুলো দেখতে চেষ্টা করি, তাহলে অনেক ধরনের কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে এগুলো হচ্ছে আমাদের একটা পেশেন্টের তোমার নিউরোলজিক্যাল এক্সামিনেশন করে আমরা এই জিনিসগুলো দেখতে পারি। এখন আমরা আসবো হাউ টু ডায়াগনোসিস দ্য ইন্টারক্রেনিয়াল স্পেস অকুপাইং লিশনকে আমরা কীভাবে ডায়াগনোসিস করব। তাহলে ডায়াগনোসিস করার জন্য প্রথম আমাদের পেশেন্টের হিস্ট্রি, তারপরে ফিজিক্যাল এক্সামিনেশন, এরপরে আমাদের কিছু কনফার্মেশন করা, এইগুলোকে এস্টাবলিশ করার জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হবে। তাহলে ইনভেস্টিগেশনের মানে যাওয়ার আগে আমরা তাহলে পেশেন্টের একটা প্রপার হিস্ট্রি নিব, যে তার এই প্রবলেমটা কতদিন থেকে কিভাবে শুরু হলো, এই জিনিসগুলো আমাদের জিজ্ঞাসা করতে হবে। এবং ইনিশিয়ালি কীরকম ছিল, বর্তমানে কীরকম হচ্ছে, এবং এটা কি দিন দিন কি ডিটোরিয়েট করছে কিনা। তাহলে এই ধরনের একটা হিস্ট্রি নিতে হবে। তার এক্সামিনেশনের মধ্যে তার যেমন জেনারেল এক্সামিনেশন করতে হবে, তার সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো আমাদের নার্ভাস সিস্টেম এক্সামিনেশন করতে হবে। আর এর সাথে আমাদের যদি এন্ডোক্রাইন কোনো প্রবলেম আমরা সাসপেক্ট করি, তাহলে এন্ডোক্রাইন কিছু সিস্টেমের যে রিলেটেড যে অর্গানগুলো আছে সেগুলোকে আমাদের পরীক্ষা করে দেখতে হবে। এখন আমরা আসবো হচ্ছে যে আমরা এটাকে ডায়াগনোসিস করার জন্য কী কী পরীক্ষা নিরীক্ষা করি। তাহলে আমাদের টু কনফার্মেশন অফ দ্য স্পেস অকুপাইং লিশনটাকে আমাদের কনফার্ম করতে হবে। তারপরে যদি এটা ম্যালিগনেন্সি হয় বা আমরা ম্যালিগনেন্ট যদি মনে করি, তাহলে আমাদের এটা যদি সেকেন্ডারি অরিজিন চিন্তা করি, তাহলে আমাদের প্রাইমারি সাইটটা কোথায় আছে সেটাকে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদেরকে ডায়াগনোসিস করে আসতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের অনেক সময় এটাকে টিস্যু ডায়াগনোসিস করতে হতে পারে, টিস্যু ডায়াগনোসিস। তাহলে আমাদের ডায়াগনোসিসের প্রথম, বিশেষ করে তোমাদের যদি হেড ইঞ্জুরি কোনো পেশেন্ট যেমন আসলে আমরা কী করি, একটা স্কাল এক্সরে করি হেড ইঞ্জুরি হলে, বা সিটি স্ক্যান করি। সেই রকম আমাদের স্পেস অকুপাইং লিশন যদি থেকে থাকে, তাহলে আমরা কি করি, আমরা প্রথমে যেটা আমরা পেশেন্টকে আমরা একটা সিটি স্ক্যান করার চেষ্টা করি। তাহলে সিটি স্ক্যান অফ দ্য আমরা অনেক সময় স্কালও লিখি, অনেক সময় সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন বলি। তাহলে সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন করা যেতে পারে। তাহলে এখানে যে জিনিসটা হবে যে আমরা ব্রেনের বিশেষ করে যদি ইনার টেবল বা হার্ট যে অংশ থেকে কোনো ধরনের টিউমার অ্যারাইজ করেছে কিনা, তাতে আমরা কিন্তু বেটার একটা ডেলিনিয়েশন করতে পারবো। আর এর থেকে যদি আমরা সফট টিস্যু অরিজিন মনে করি যে এটা ব্রেনের কোনো নার্ভ থেকে অ্যারাইজ করেছে, অথবা পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যারাইজ করেছে, অথবা মেনিনজিস থেকে আসছে, অথবা ব্লাড ভেসেলস থেকে আসছে, তাহলে সবচেয়ে ভালো আমরা বুঝতে পারবো যে হলো এমআরআই অফ দ্য ব্রেইন। তাহলে আমরা এমআরআই, সেই ক্ষেত্রে আমরা এমআরআইটা সাজেস্ট করব। যদিও এমআরআইটা মোর এক্সপেন্সিভ দেন সিটি স্ক্যান। সিটি স্ক্যান যদি আমাদের বর্তমান সময়ে যদি এটা 2,500 থেকে 3,000 টাকা লাগে, তাহলে এমআরআই করতে কিন্তু লাগবে আমাদের 6-7 হাজার টাকা। অনেক সময় এগুলোর মধ্যে আবার আমাদের কী করতে হয়, কন্ট্রাস্ট দিতে হয়, কন্ট্রাস্ট করতে হয়। তাহলে এগুলো করা যেতে পারে। অথবা আমরা কি করতে পারি, আমরা যদি কোনো স্পেস অকুপাইং লিশন আমাদের যদি সিটি বা এমআরআইতে মানে ডায়াগনোসিস হয়, তাহলে আমরা অনেক সময় এখানে আমরা এফএনএসি করতে পারি। এফএনএসি, আমরা অনেক সময় সিটি গাইডেড এফএনএসি বলি। অনেক সময় সিটি গাইডেড এফএনএসি করে আমরা ওখান থেকে টিস্যু নিয়ে আমরা এর
হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিসটাকে আমরা কনফার্ম করতে পারি। এটা যদি মনে হয় যে এটার প্রাইমারি সাইট মানে ব্রেন নয়, হ্যাঁ, বা এটা যদি মনে হয় যে এটা সেকেন্ডারি টিউমার, তাহলে তার প্রাইমারি সাইটটাকে আমাদের খুঁজে বের করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যদি এটা অ্যাবডোমিনাল অরিজিন হয় অথবা চেস্ট অরিজিন হয় বা আদার সাইড থেকে অরিজিন হয়, তাহলে সেইখানকারও আমাদের ডায়াগনোসিসটা করার জন্য আমাদের রিলেভেন্ট যে ইনভেস্টিগেশনগুলো আছে সেই রিলেভেন্ট ইনভেস্টিগেশনগুলো আমাদের করতে হতে পারে। এছাড়া পেশেন্টের যদি কোনো এন্ডোক্রাইন প্রবলেম মনে করি, যে কোনো হরমোনাল সমস্যা হচ্ছে, যে সে তার এক্সেস এডিএইচ রিলিজ হচ্ছে, তাহলে আমাদের সেটা ডায়াগনোসিস করার জন্য যা দরকার সেটা করব। অথবা তার ফলিকুলার হরমোন, লুটিনাইজিং হরমোন অথবা গ্রোথ হরমোন বা আদার্স যে হরমোনগুলো পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে, সেই হরমোনগুলো রিলেটেড যে পরীক্ষাগুলো আছে সেগুলো করতে হবে। এবং সেই হরমোন যাদেরকে আবার কন্ট্রোল করে, বিশেষ করে আমাদের দেখা যায় যে থাইরয়েড গ্ল্যান্ডকে রিলিজ করে থাইরোট্রপিন যেটা হরমোন, যেটা মানে অ্যান্ট্রোপিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে, সেখান থেকে সেই যদি রিলেটেড সমস্যা আমরা পাই, তাহলে আমাদের থাইরয়েড ফাংশনও করতে হতে পারে। বা অথবা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের যদি কোনো হরমোনাল সমস্যা দেখা যায়, তাহলে আমাদের সেই হরমোনগুলোও কিন্তু পরীক্ষার মাধ্যমে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে যে এর ডায়াগনোসিসটা কী। এখন যেটা হলো যে আমরা অনেক সময় তোমাদের পরীক্ষাতে বলি যে মোস্ট কমন ইন্ট্রাক্রেনিয়াল লিশন, হ্যাঁ, বা মোস্ট কমন স্পেস অকুপাইং লিশন ইন দ্য ব্রেইন, হ্যাঁ, তার মধ্যে তাহলে মোস্ট কমন কিছু জিনিস আছে। যেমন প্রথমটা হচ্ছে আমরা কিছু বলি যে ব্রেন অ্যাবসেস, অথবা তোমরা জানো যে ব্রেন অ্যাবসেসটা যেমন কমন, তার সাথে সাথে আমরা অনেক সময় ব্রেইনে কিন্তু হেমোরেজও পাই, হেমোরেজ, এর মধ্যে তোমরা জানো যে যেমন ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ, মধ্যে তোমার এপিডুরাল হেমাটোমা বা হেমোরেজ, তারপরে সাবডুরাল হেমোরেজ বা হেমাটোমা, আর হচ্ছে ইন্টারসেরিব্রাল হেমাটোমা, বা হেমোরেজ, দুটোই হয় কিন্তু। আর একটা হেমোরেজ বেশি হয়, সেটা হলো হচ্ছে তোমার যেটা আমরা বলি যে ভেন্ট্রিকুলার সিস্টেম, যেখানে আমাদের সিএসএফগুলো থাকে, সেখানেও কিন্তু হেমোরেজ হতে পারে, তাহলে এইগুলো একটা কমন। তারপরে হচ্ছে আরেকটা কি, তাহলে স্পেস অকুপাইং লিশনের মধ্যে হচ্ছে যে আমাদের ব্রেন টিউমার, যেমন প্রাইমারি ব্রেন টিউমার আমরা বলেছি, সেকেন্ডারি ব্রেন টিউমার, এগুলোও কিন্তু আমাদের একটা মোস্ট কমন কজ অফ ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লিশন। এছাড়া পিটুইটারি টিউমার হতে পারে, পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার হতে পারে। কনজেনিটাল মধ্যে কিছু আমরা বলিয়েছিলাম যে তোমার ইন্ট্রাক্রেনিয়াল ডারময়েড, অনেক সময় কিছু ডারময়েড আছে তোমরা সাবকিউটেনিয়াস দেখতে পারবা, যার ইন্ট্রাক্রেনিয়াল এক্সটেনশন থাকতে পারে। সেই জন্যে আমরা অনেক সময় এটাকে আমরা স্কুইজ করার চেষ্টা করি। তখন যদি স্কুইজ করে যদি এটা ভিতরে ঢুকে যায়, তাহলে তার যে কন্টেন্টটা, সেক্ষেত্রে পেশেন্টটা আমাদের হেডেক কমপ্লেইন করে, তাহলে এগুলো হতে পারে। তাছাড়া ট্রমা তো কমন আছে, একটা ট্রমার মধ্যে সাবডুরাল বা এক্সট্রাডুরাল যেগুলো হেমোরেজ বা হেমাটোমা যেটা বলেছি, সেগুলো হতে পারে। তাহলে এই হলো আমাদের তার কিছু মোস্ট কমন কজেস অফ ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লিশন। এখন আমাদের ম্যানেজমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা। অনেক সময় আমরা বলি যে কীভাবে একটা পেশেন্টকে তুমি ম্যানেজ করবা। তাহলে ম্যানেজ করার জন্য আমাদের যে জিনিসটা দরকার, কিছু টুলসের অবশ্যই দরকার আছে। তাহলে সেটা প্রথম যেটা ম্যানেজমেন্টের যে টুলসটা, সেটা হলো যে আমরা ম্যানেজ করব অ্যাকর্ডিং টু দ্য কজ অফ দ্য লিশন, বা অ্যাকর্ডিং টু দ্য কজ অফ ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লিশন। এখন আমরা মোস্ট কমন যদি কথা বলেছিলাম যে মোস্ট কমনের মধ্যে ব্রেন অ্যাবসেস হতে পারে, অথবা টিউবারকুলোসিস বলেছিলাম যে টিউবারকুলোমা হতে পারে। তাহলে আমরা এভাবে ডিপেন্ড করে আমরা কোনটার জন্য কী চিকিৎসা দেবো। যেমন ব্রেন অ্যাবসেস হতে, যদি এটা ব্রেন অ্যাবসেস হয়, যদি এটা আমাদের যদি অ্যান্টি অ্যামিবিক ড্রাগস দিয়েও আমরা যদি ম্যানেজ করা যেতে পারে, তাহলে আমরা এটা তো অবশ্যই বলবো। আর যদি আমাদের দেখা যায় যে অ্যাবসেস ক্যাভিটিটা অনেক বড়, এটাকে অ্যাসপিরেশন করতে হতে পারে, তাহলে আমরা সেই ক্ষেত্রে বারহোল করে আমরা এই যে তার অ্যাবসেসের যে কন্টেন্ট আছে, পাসটা আছে, সেটাকে আমরা রিমুভ করব। তাহলে এগুলো তোমার একটা ডিপেন্ড করতেছে তাহলে কজ অফ দ্য লিশন।
যদি টিউবারকুলার গ্রানুলোমা হয় তাহলে আমরা কি করতে হবে যে আমাদেরকে অ্যান্টি টিউবারকুলার থেরাপি দিতে হবে। তারপরে যদি তোমার এটা কমন কজ হয় যদি প্রাইমারি ব্রেন টিউমার, অনেক সময় দেখা যায় যে হতে পারে, তার মধ্যে আমাদের যদি কোনো পার্টিকুলার সেগমেন্টে হয় তাহলে আমরা সেই জায়গাটা কী করে এটা ওয়াইড এক্সিশন করা যেতে পারে, তাহলে এটা একটা অপশন হতে পারে। ফলোড বাই কী করা যেতে পারে, কেমোথেরাপি দেওয়া যেতে পারে, রেডিওথেরাপি দেওয়া যেতে পারে, তাহলে এটাও একটু কিন্তু করা যেতে পারে। সেকেন্ডারি ব্রেন টিউমার হলে কী করব, তাহলে সেকেন্ডারি হলো আমাদের প্রাইমারি সাইডটাও ম্যানেজ করতে হবে, তার সাথে সাথে তার ব্রেনের যে জায়গাটা স্পেস অকুপাই করেছে সেই জায়গাও ম্যানেজ করতে হবে। তাহলে ব্রেনের জন্য আমরা কি করি, ওই জায়গায় আমরা ক্রেনিওটমি করে আমরা ওই ব্রেনের ওই লোবটা বা ওই সেগমেন্টটা বা ওই লিশনটা যে স্পেস নিয়েছে সেই স্পেসটাকে ওইটাকে রিমুভ করতে হবে। আর ইন এডিশন টু তার প্রাইমারি সাইটটা যেখানে আছে সেখানকারও পার্টটাকে আমাকে রিমুভ করে ফেলতে হবে। ফলোড বাই কী করতে হবে, কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি দিতে হতে পারে। তারপর আমরা আর কি করতে পারি যে যদি হেমোরেজ হয়, যেমন আমরা বলেছিলাম এক্সট্রাডুরাল হেমোরেজ বা সাবডুরাল হেমোরেজ বা ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ বা ইন্টারভেন্টিকুলার হেমোরেজ, এইরকম যদি হেমোরেজ হয় তাহলে আমরা কি করি, সাধারণত হেমোরেজের জন্য যেটা দরকার হয়, অনেক ক্ষেত্রে আমাদের দরকার হয় কি, আমরা সাধারণত সেটাকে বারহোল অপারেশন করে অ্যাসপিরেশন করে ফ্লুইডটাকে বা আমাদের ক্লটটাকে রিমুভ করতে পারি, অথবা যদি তাতে আমাদের দেখা যায় যে ক্লট ইভাকুয়েশন করতে খুব ডিফিকাল্ট হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের ক্রেনিওটমি করে আমাদের অনেক সময় এই ক্লটটাকে বের করতে হতে পারে। এরপরে যদি আরও কিছু কমন হয়, যাদের সাথে তোমরা যেন ইনার ট্যাবেলে অনেক সময় অস্টিওমা, বা এখানে তোমার অনেক সময় মেনিনজিওমা হতে পারে, তাহলে সেই জায়গার জন্য আমাদের কী করতে হবে, সেই অস্টিওমা থাকলে আমাদের অস্টিওর যে টিউমারটা আছে ব্রেন একটা হার্ট টিউমার, সেই টিউমারটাকে আমাদের এক্সিশন করে রিমুভ করতে হবে। অথবা যদি সেটা মেনিনজিওমা হয় তাহলে সেই মেনিনজিওমাটাকে আমাদের এক্সারসাইজ করতে হবে। তাহলে একটাই কথা হলো যে তোমাদের নিউরোসার্জারিতে যদি স্পেস অকুপাইং টিউমারের কথা বা স্পেস অকুপাইং লিশনের যদি কথা বলা হয় তাহলে তোমরা যেটা হলো যে প্রথম কথাটাই বলবা ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কজ। তাহলে এই কজটাকে আমরা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, সেই কজ অনুযায়ী যে চিকিৎসা দরকার আমরা সেটাকেই দেব। তাহলে এইটার কথাটা বলেই তোমরা প্রথমে শুরু করবা যে এইভাবে, তার মধ্যে কমন যেগুলো আছে তার দুই একটা হয়তো ট্রিটমেন্টের কথা তোমরা এখানে উল্লেখ করবা। আজকে তোমাদের যে নিউরোসার্জারির যে টপিক্সটা নিয়ে আমি কথা বললাম সেটা তো তোমরা শুরুতেই জেনেছো যে ইন্টারক্রেনিয়াল স্পেস অকুপাইং লিশন নিয়ে আমি কথা বলেছি। আমি যেসব জিনিসগুলো তোমাদের পড়ালাম অবশ্যই তোমাদের এটা উপকারে আসবে এবং তোমাদের আগামী যে পরীক্ষা ফাইনাল পরীক্ষাতে তোমাদের এই টপিক সম্পর্কে কোনো ধরনের কোশ্চেন তোমরা যদি পেয়ে থাকো বা পাও তাহলে অবশ্যই তোমরা সেখানে আমার মনে হয় যে অ্যান্সার করতে পারবে। এই আশাবাদ এবং শুভকামনা রেখেই তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।